নমস্কার বন্ধুরা, দ্য গ্লোরিয়াস বেঙ্গল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে আমাদের আলোচ্য বিষয় হলো গোটা এসআইআর প্রক্রিয়াতে এমও অর্থাৎ মাইক্রো অবজারভার, এই মাইক্রো অবজারভারের যে ভূমিকা, সেই ভূমিকার কথা আমরা আলোচনা করতে চলেছি। তো দেখুন, মাইক্রো অবজারভার সম্বন্ধে আমাদের অনেকেরই হয়তো স্বচ্ছ ধারণা নেই যে মাইক্রো অবজারভার এনাদের যে কাজ, সেই কাজটা কি রকম। আমাদেরকে আগে এই মাইক্রো অবজারভার যে কথাটি, সেই কথাটির মানে আমাদেরকে জানতে হবে। যেমন ধরুন, মাইক্রো ইংরেজি শব্দ মাইক্রো, যার বাংলা যদি আক্ষরিক অর্থ করা হয় তাহলে হচ্ছে ক্ষুদ্র, অর্থাৎ যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়গুলোকে অবজার্ভ, অর্থাৎ অবজারভার যদি বলি যে লক্ষ্য করবেন বা বিবেচনা করবেন বা নিরীক্ষণ করবেন বা পরীক্ষা করবেন, তো এই দুটো শব্দের সমন্বয়ে এই পদটির গুরুত্ব এখানেই। অর্থাৎ এই গোটা এসআইআর প্রক্রিয়াতে, অর্থাৎ কি, হিয়ারিংয়ে উপস্থিত থাকবার সময়, অর্থাৎ তার যে সই, প্রতিটি হিয়ারিং যখন ডিসপোজাল হচ্ছে বা প্রতিটি হিয়ারিং সিটে তার একটা সই থাকবে, এবং এই সইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার সই ছাড়া কিন্তু সেই হিয়ারিং সিটটা গ্রাহ্য নয়। তার কারণ হচ্ছে যে এমও তিনি টোটাল ব্যাপারটাকে অবজার্ভ করবেন। তার যে কাজ হচ্ছে, মূলত যে কাজ, এই ইলেকশন প্রক্রিয়ার যে স্বচ্ছতা, সেই স্বচ্ছতাকে বজায় রাখা। কিছুদিন আগেই একটা কোর্ট কেস এর রায় আমরা দেখলাম। সেই রায়ে একটা ফলাও করে বলা হয়েছে যে সমস্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন এইআরও, ইআরও, এনারা। মাইক্রো অবজারভাররা কিন্তু সেখানে তেমন গুরুত্বপূর্ণ নয়। এইটা কিন্তু ফলাও করে বলা হয়েছে খবরের যে চ্যানেলগুলো সেখানে। কিন্তু আমি বলছি, আজকের যে আলোচনা আমাদের হতে চলেছে, আপনারা যদি এই আলোচনা মন দিয়ে শোনেন, যে মাইক্রো অবজারভার এই হিয়ারিং প্রসেস এবং হচ্ছে ডিসপোজাল প্রসেস, এই ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, আলোচনাটি শুনলেই আপনারা বুঝতে পারবেন। তার আগে বলবো, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে, এবং অপরকেও এই ধরনের ভিডিওগুলোকে শেয়ার করে দিন, এবং ভালো লাগলে লাইক করুন, কিছু জানার থাকলে কমেন্ট করুন। তো চলে আসছি মাইক্রো অবজারভারের যে কথা। দেখুন, গোটা যে ডিসপোজাল, এখন ডিসপোজাল চলছে, এই ডিসপোজালে মাইক্রো অবজারভার কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তার কারণ হচ্ছে এইআরও এন্ড থেকে যে সমস্ত ডিসপোজালগুলো হচ্ছে, সেই ডিসপোজাল কেসটি যখন এইআরওর এন্ড থেকে ডিইও এন্ডে চলে যাচ্ছে, এই যে দুটো এন্ড, এইআরও এবং ডিইও এন্ড, এই দুটো এন্ডের মাঝখানে মাইক্রো অবজারভার কিন্তু ভীষণভাবে, নিখুঁতভাবে তিনি এই সমস্ত ডিসপোজালগুলোকে পরীক্ষা করছেন। তিনি অতি সূক্ষ্মাতি সূক্ষ্ম যে বিষয়গুলো, সেগুলোকে কিন্তু দেখবার চেষ্টা করছেন, এবং তার নজরে যখনই এই সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়গুলো পড়ছে, তখনই তিনি কিন্তু একটা নোট দিচ্ছেন। তার দেওয়া যে নোট ভীষণ গুরুত্বপূর্ণ। এইখানে এই যে তিনি নোটটা দিচ্ছেন, মনে করুন কোনো একটা ডিসপোজাল কেসে তিনি দেখলেন যে যে ডকুমেন্টসগুলো দেয়া হয়েছে, সেই ডকুমেন্টসগুলো সাথে তার যে লিঙ্ক আপ বা তার যে ম্যাপিং, সেই ম্যাপিংয়ের
কোনো একটা জায়গায়, মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র জায়গা আমি বলছি, একটা অসঙ্গতি এখনো রয়েছে। তখন তিনি নোট দিচ্ছেন কি, যে ডকুমেন্টস টু বি রিভিউড, অর্থাৎ ডকুমেন্টস যেটা দেয়া হয়েছে সেই ডকুমেন্টসগুলোকে AERO-কে তিনি নোট দিচ্ছেন যে তিনি আবারও যেন সেই ডকুমেন্টসগুলোকে রিভিউ করেন, অর্থাৎ রিচেক করেন। নেক্সট হচ্ছে যে AERO এন্ডে আবার সেই বিষয়টা চলে এলো। এবার AERO এন্ড যে সমস্ত ডিসপোজালগুলো করে DEO এন্ডে পাঠিয়েছেন, ধরা যাক 50টা ডিসপোজাল করেছেন তিনি, তার মধ্যে দেখা যাচ্ছে 10টা কেস বা 9টা কেস এইরকম এসেছে, মানে নোট আকারে এসেছে। তার মানে এই 9টা কেসকে AERO-কে তিনি নক করছেন। এটা মাথায় রাখতে হবে যে মাইক্রো অবজারভার এই গোটা SIR প্রক্রিয়াতে বা এই ডিসপোজাল কেসে মাইক্রো অবজারভার কিন্তু কোনো সিদ্ধান্তের নির্ণায়ক নন। তিনি তার যে বক্তব্য সেটা দ্বারা তিনি কিন্তু অন্য কাউকে প্রভাবিতও করতে পারেন না, তার এখতিয়ারের মধ্যে এই বিষয়টা পড়ে না। তিনি একটা নিউট্রালি থাকবেন, ব্যালেন্স করে ব্যাপারগুলোকে দেখার চেষ্টা করবেন, যে এবং স্বচ্ছতাকে তিনি বারবারই বজায় রাখবার চেষ্টা করবেন। তাহলে যে নোটটা তিনি দিয়েছেন, ধরা যাক কোনো ক্ষেত্রে তিনি নোটটা দিয়েছেন যে ফাদার নেম ডাজ নট ম্যাচ, দেখা যাচ্ছে যে লিঙ্ক আপটা করা হয়েছে বা যে লিঙ্ক প্রতিষ্ঠা করা হয়েছে সেই লিঙ্কের ক্ষেত্রে বাবার যে নামটা সেটা ম্যাচ হচ্ছে না কোনো একটা কারণে। সেটা একটা অক্ষর হতে পারে, আবার কিছু পদবি হতে পারে, বা কিছু মিসম্যাচের কারণেও হতে পারে। তিনি তখন নোট দিচ্ছেন স্পেসিফিক্যালি ওই জায়গাটা, যে এই জায়গাটা আপনি দেখুন। এইবারে ব্যাপারটা হচ্ছে AERO কে কিন্তু পুনরায় সেই জায়গাটা দেখতে হবে, দেখার পরে AERO একটা সিদ্ধান্ত নেবেন। আমি এর আগে একটা ভিডিও করেছিলাম, বলেছিলাম যে AERO শেষ সিদ্ধান্ত নেবেন ইয়েস অর নো, মাইক্রো অবজারভার সিদ্ধান্ত নেবেন না। মাইক্রো অবজারভার যেটা করছেন যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র জায়গাগুলোকে যেখানে অসঙ্গতি রয়েছে, একটা ভোটারের যে অসঙ্গতি রয়েছে সেই অসঙ্গতিটাকে কোনো কারণে AERO-র যে চাপ রয়েছে সেই চাপের কারণে হয়তো বাই মিস্টেক তিনি DO এন্ডে পাঠিয়ে দিয়েছেন, তখন তিনি আবারও তাকে নক করছেন যে এই জায়গাটা দেখুন। এবং এই জায়গাটা দেখার পরে AERO হয়তো দেখলেন যে অনেক ক্ষেত্রে হয়েছে কি, যে আমি বলেছিলাম আপনাদেরকে বলেছিলাম যে আগে যে ভিডিওগুলো করেছিলাম, যে ডকুমেন্টসগুলো যেগুলো অস্বচ্ছ বোঝা যাচ্ছে না সেগুলোর ক্ষেত্রে মাইক্রো অবজারভার নোট দিয়েছেন যে ডকুমেন্টস ক্লিয়ার নয়, তখন সেই ডকুমেন্টসগুলোকে পুনরায় আপলোড করা হচ্ছে। কোনো না কোনো অসঙ্গতি যেখানে থাকছে সেই অসঙ্গতি ধরে কিন্তু মাইক্রো অবজারভার নোটটা দিচ্ছেন, এবং এই নোটের ভিত্তিতে AERO সেটাকে রিচেক করছেন। এবং রিচেক করার পরে যদি তিনি দেখছেন বা বুঝছেন যে না ঠিকই তো, এটা তো হতে পারে না, তাহলে তৎক্ষণাৎ সেই কেসটা কিন্তু অন্যভাবে ট্রিট হচ্ছে, মানে সেটা অন্য তালিকাতে চলে যাচ্ছে। তাহলে মাইক্রো অবজারভার এনার যে কাজ সেটা হচ্ছে যে মানে কোনো একটা ইন্ডিকেশন দেওয়া। এইবার মনে করুন যে প্রশ্ন হতে পারে, ঠিক আছে AERO করলো না, ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বেশ কয়েকজন AERO সাসপেন্ড হয়েছেন, যদিও এটা না বলাই উচিত, তার কারণ হচ্ছে যে কোনো একটা এর ওপরে যে রোল অবজারভার আছেন ইনি কিন্তু গোটা প্রক্রিয়াটাকে ওয়াচ করছেন। ইনি কি দেখছেন যে অমুক কেসটার ক্ষেত্রে মাইক্রো অবজারভার একটা নোট দিয়েছেন, কি হলো না AERO পাল্টা একটা নোট চাপিয়ে সেটাকে ছেড়ে দিয়েছেন, বা AERO এমন একটা নোট দিয়েছেন যে নোটটার সাথে আপনার মাইক্রো অবজারভার যে নোটটা দিয়েছে সেই নোটের কিন্তু মিসম্যাচ এখনো হচ্ছে। তাহলে কি হলো, একটা কিন্তু
সেখানে বিতর্কের জায়গা তৈরি হলো। এইভাবে রোল অবজারভাররা যারা আছে তারা কিন্তু গোটা কেসটাকে স্টাডি করছেন, এবং যখনই দেখছেন যে সমস্যার সৃষ্টি হচ্ছে, অর্থাৎ মাইক্রো অবজারভারের সাথে এইআরওর একটা সমস্যার সৃষ্টি হচ্ছে, তখনই কিন্তু একটা সেখানে প্রশ্ন চিহ্ন থাকছে। দ্বিতীয় ক্ষেত্রটা মনে করুন কোনো এই যে প্রসেসটা চলছে, ডিসপোজাল কেসের যে প্রসেসটা চলছে, এই যে প্রসেস অর্থাৎ এইআরও এন্ড থেকে ডিইউ এন্ডে, এই এন্ডে মাইক্রো অবজারভারের কোনো ভূমিকাই নেই। আপনারা বলবেন যে আপনি তো বললেন যে মাইক্রো অবজারভারের যে কত গুরুত্বপূর্ণ ভূমিকা, তাহলে আবার বলছেন যে মাইক্রো অবজারভারের ভূমিকা নেই। মাইক্রো অবজারভার হয়তো দেখা যাচ্ছে যে কোনো নোট দিচ্ছেন না, নিশ্চুপ রয়েছেন, এই আরও যা দিয়েছেন তাই পাস হয়ে গেছে, অর্থাৎ ফাইনাল লিস্টের দিকে চলে যেতে শুরু করেছে। কিন্তু সমস্যাটা হচ্ছে এটাও যদি হয়ে থাকে যে কোনো পার্টের ক্ষেত্রে বা কোনো এইআরওর লগ ইনে মাইক্রো অবজারভারের কোনো নোট নেই, তার মানে এখানেও বুঝতে হবে যে এখানেও কিছু একটা মাইক্রো অবজারভারের ক্ষেত্রে অসঙ্গতি দেখা দিয়েছে। হয় মাইক্রো অবজারভার এটাকে এড়িয়ে গেছেন, অথবা কোনো কারণে তিনি এটাকে নোট দিতে চাইছেন না, ইত্যাদি ইত্যাদি নানা কারণ হতে পারে। তো সেটা তার ব্যাপার। কিন্তু যদি এটা হয়ে থাকে যে তার কোনো নোট এখানে নেই, এটাও কিন্তু তাহলে কি হলো, ব্যাপারটা সেই অস্বচ্ছতার যে ধারণা, সেই ধারণাটাকে টেনে আনলো, বা সেই অস্বচ্ছতার যে ধারণা সেটার একটা বহিঃপ্রকাশ ঘটলো। তো মাইক্রো অবজারভারের যে দায়িত্বটা ওভারঅল, যে আপনার ওভারঅল যে প্রসেসটাকে সেটাকে ফলো করা, তিনি হয়তো কোথাও দেখছেন যে কোনো একটা ডকুমেন্টস মিস আছে, আপলোডিংয়ে কোনো একটা ডকুমেন্টস মিস আছে, হতেই পারে। আমরা অনেক কাজ করছি বা এইআরও এন্ড থেকে বহু ডকুমেন্টস আপলোড হচ্ছে, কোনো একটা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডকুমেন্টস একটা মিস আছে, ফাদার্স ডকুমেন্টস মিস ম্যাচ, বা ফাদার ডকুমেন্টস মিসিং, মিস ম্যাচ বা মিসিং দুটোই হতে পারে। তো তখন আবার সেখান থেকে একটা নোট দেয়া হচ্ছে যে এইটা যেন পুনরায় বিবেচনা করা হয়। তাহলে যদি এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে থাকে যে গোটা রোলিংয়ে বা গোটা প্রসেসটাতে রোল অবজারভার কিন্তু এটা অবজার্ভ করছেন, এবং তিনি কিন্তু যদি দেখেন যে মাইক্রো অবজারভার নিশ্চুপ বা মাইক্রো অবজারভারের কোনো কমেন্ট নেই, তখনই কিন্তু তিনি সেখানে হস্তক্ষেপ করছেন, এবং এই হস্তক্ষেপ করার ফলেই যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে যারা শোকজ হয়েছেন বা সাসপেন্ড হয়েছেন, এইটা কিন্তু এখানকার একটা বড় কজ। তার কারণ হচ্ছে আমরা কেউই ইসিআই এর গাইডলাইনকে উপেক্ষা করতে পারি না। কোনো না কোনোভাবে যারা এইভাবে সাসপেন্ড হয়েছেন তারা কিন্তু কোনো না কোনোভাবে এই গাইডলাইনকে উপেক্ষা করেছেন, কোনো না কোনোভাবে। উপেক্ষা না করলে তারা যদি প্রসিডিওর মেনে বা প্রসিডিওর মেনটেন করে গোটা প্রসেসটা যদি করতেন, তাহলে আমার ব্যক্তিগত ধারণা কোনো সমস্যা হতো না। তো আবারও বলবো যে মাইক্রো অবজারভারের যে রোল এই এই ডিসপোজাল কেসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ সব কেসই তিনি দেখছেন, পুঙ্খানুপুঙ্খভাবে তিনি দেখছেন। যদি কোনো অসঙ্গতি থাকছেন, যে সমস্ত কেসগুলিতে অসঙ্গতি থাকছে, সেই সমস্ত কেসগুলিতে তার যে নোট সেটা কিন্তু উপেক্ষা করা যাবে না। আইদার সেখানে এইআরওকে যুক্তি দিয়ে বোঝাতে হবে যে এই কারণে আমি এটাকে পাস করিয়েছি, অথবা সেটাকে কিন্তু রিমাইন্ড দিচ্ছে যে আপনি দেখুন এটা কি করবেন, মানে এটাকে এইআরওর এন্ড থেকে কিন্তু আবার নেগেটিভ এন্ডেও দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো বারবারই যে কথাটা বলছি যে এমও কিন্তু নিউট্রাল, এমোর কিন্তু কোনো পাওয়ার নেই কাউকে প্রভাবিত করার বা কোনো সিদ্ধান্ত নেওয়ার বা কোনো সিদ্ধান্তকে বাতিল করার বা কোনো সিদ্ধান্ত হলে সেটার উপরে প্রভাব বিস্তার করা। তো মোটামুটিভাবে এই ছিল আজকের আলোচনা।
সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, এবং আবারও বলবো যে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করুন, কমেন্ট করুন, লাইক শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।